আসসালামু আলাইকুম। দেশে এবং প্রবাসে যারা আজকের লাইভ দেখছেন সবাইকে স্বাগত জানাই। আরো একটি সেশন, আরো একটি বিষয় নিয়ে আমরা উপস্থিত হয়েছি। আমাদের সাথে রয়েছেন বাংলাদেশের একজন খ্যাতিমান চিকিৎসক, যিনি ডায়াবেটিস, থাইরয়েড, হরমোন বিশেষজ্ঞ, সহকারী অধ্যাপক ডাক্তার মোহাম্মদ শাহাদাতুল্লাহ। যিনি সহকারী অধ্যাপক হিসেবে কাজ করছেন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট, আ কনসালটেন্ট ইনসাফ বারাকা কিডনি অ্যান্ড জেনারেল হাসপাতাল। স্যার, আমাদের অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাই। আপনাকেও স্বাগতম। আ দর্শক যারা আজকে আমাদের এই অনুষ্ঠান উপভোগ করছেন, আপনাদের সবাইকে আজকের এই অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। ওকে। তো স্যার, আমাদের আজকের আমরা বিষয় রেখেছি হলো যে ঈদের খাবার ও ডায়াবেটিস। তো আমরা আর কাল থেকে হয়তো ঢাকার মানুষ বাড়ির দিকে যাওয়া শুরু করবে। জি, তো স্যার, আমরা এই সময়ের মধ্যে আমরা এখন সবারই মাথায় একটাই, সেটা হলো ঈদ। ঈদের মধ্যে আমরা কি খাবো? আমরা কিভাবে বাড়ি পৌঁছবো? কি খাবার খেবো? খাবার নিয়ে এখন মাথায় শুধু খাবার। কিন্তু যারা ডায়াবেটিসে আক্রান্ত বা প্রি-ডায়াবেটিসে ভুগছে, তারা তো অনেক টেনশনে। যে কি খেলে আবার আমার খাবার ডায়াবেটিস বেড়ে যায় বা ডায়াবেটিস হয়ে যায়। তো এই বিষয়গুলো নিয়ে আমরা মূলত স্যার আপনার সাথে আমরা একটু কথা বলতে চাই। তো আমরা আজকে নাম দিয়েছি ঈদের খাবার ও ডায়াবেটিস। তো কি খাবেন, কি খাবেন না এই বিষয় নিয়ে আমরা আলোচনা একটু করব। স্যার, যে জিনিসটা শুরুতে একটু বলা প্রয়োজন, আমরা একটু জানতে চাই যে ডায়াবেটিসটা কি স্যার? এটা যদি একটু আপনি একটু বলেন। আসসালামু আলাইকুম। আ ডায়াবেটিস হচ্ছে একটি জীবনব্যাপী রোগ, জীবনযাত্রার সাথে সম্পর্কিত রোগ। একই সাথে এটি একটি নীরব ঘাতক। জীবনব্যাপী রোগ এইজন্য যে একবার ডায়াবেটিস হওয়ার অর্থ এটি সারা জীবন আপনার সঙ্গী এবং আপনি যদি কোনো ক্রিটিক্যাল ইলনেস নিয়ে আইসিইউতে থাকেন, আপনাকে অবশ্যই ডায়াবেটিস আ ম্যানেজ করতে হবে। সুতরাং একবার ডায়াবেটিস হওয়ার অর্থ সারা জীবন এটি আপনার সঙ্গী। দ্বিতীয়ত, এটি একটি জীবনযাত্রার সাথে সম্পর্কিত। অর্থাৎ আমাদের দৈনন্দিন খাদ্যাভ্যাস, ব্যায়াম, কায়িক শ্রম ইত্যাদির মাধ্যমে আমরা ডায়াবেটিস প্রতিরোধ করতে পারি কিংবা যাদের ডায়াবেটিস হয়ে গেছে ডায়াবেটিস নিয়ন্ত্রণ করতে পারি। কিন্তু যদি আমরা অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাসে অভ্যস্ত হই, কায়িক শ্রম না করি, তাহলে কিন্তু ডায়াবেটিসে আক্রান্ত হওয়ার ঝুঁকি বেড়ে যায়। তৃতীয়ত, আ ডায়াবেটিস একটি নীরব ঘাতক। এইজন্য যে শতকরা ৫০ ভাগ রোগী জানতে পারেন না বা বুঝেন না। যেহেতু আ ৫০ ভাগের ক্ষেত্রে ডায়াবেটিসের কোনো উপসর্গ বা লক্ষণ প্রকাশ পায় না। ফলে রোগ নির্ণয়ে দেরি হয়ে যায়, ম্যানেজমেন্টেও দেরি হয়ে যায়। ফলে রোগীর নানা ধরনের ডায়াবেটিসজনিত জটিলতা নিয়ে আমাদের সামনে উপস্থিত হয়। তো এই ডায়াবেটিস সম্পর্কে সচেতন না হলে আমাদের নানা ধরনের শারীরিক জটিলতায় ভোগার সম্ভাবনা আছে। বলা হয়ে থাকে ডায়াবেটিস নিজে একটি রোগ, কিন্তু এটি আরও ৯৯টি রোগকে ইনভাইট করে। সুতরাং ডায়াবেটিস সম্পর্কে আমরা সবাই অল্প বিস্তর জানার চেষ্টা করব, মানার চেষ্টা করব। ডায়াবেটিস আসলে কি? যখন কোনো একজন ব্যক্তির রক্তের সুগার স্বাভাবিক মাত্রা ছাড়িয়ে যায় বা দীর্ঘমেয়াদে বা স্থায়ীভাবে রক্তের সুগার বেড়ে যায়, তখনই আমরা এটাকে ডায়াবেটিস হিসেবে চিহ্নিত করি। তো ডায়াবেটিস আ কখন আমরা ল্যাবরেটরিতে লেবেল করব? যখন কোনো একটা ব্যক্তির আ খালি পেটে অভুক্ত অবস্থায় সুগারের মাত্রা ৭ বা তার বেশি মিলিমোল পার লিটারে আ আমরা পাই এবং গ্লুকোজ পানি খাওয়ার ২ ঘন্টা পর যদি 11.1 বা 11.1 মিলিমোল বা তার বেশি পাই এবং ৩ মাসের এভারেজ যদি আমরা, যেটা আমরা HbA1c আকারে চিহ্নিত করি, সেটা যদি 6.5 বা তার চেয়ে বেশি পার্সেন্টেজে হয়ে যায়, তাহলে আমরা এই ৩ টির যেকোনো একটি উপস্থিত থাকলে আমরা ওই ব্যক্তিকে ডায়াবেটিস হিসেবে লেবেল করতে পারি। তো ডায়াবেটিস আ যেহেতু এটি একটি জীবনব্যাপী রোগ, যেমন যাত্রার সাথে সম্পর্কিত রোগ এবং ডায়াবেটিসের জটিলতা ব্যাপক। সেইজন্য ডায়াবেটিস সম্পর্কে অল্প বিস্তর আমাদের জানা থাকাটা সমীচীন মনে করি। তো স্যার, আমরা একটু এই ডায়াবেটিসের যে বিষয়গুলো, তো স্যার কত ধরনের ডায়াবেটিস স্যার আপনি একটু বলছিলেন, যদি হ্যাঁ, প্রকারটা যদি স্যার একটু বলেন যে কোন আ ধরনের ডায়াবেটিস হতে পারে? মেডিকেল সায়েন্সে ডায়াবেটিসকে নানাভাবে চিহ্নিত করা হয়। আ প্রকারভেদ যদি মোটা দাগে আমরা বলি যে ৪ ধরনের ডায়াবেটিস আমরা দেখতে পাই। একটা হচ্ছে টাইপ 1 ডায়াবেটিস, টাইপ 2 ডায়াবেটিস এবং আ উম আ সুনির্দিষ্ট কারণজনিত ডায়াবেটিস এবং হচ্ছে গর্ভকালীন ডায়াবেটিস। তবে বাংলাদেশের পার্সপেক্টিভে
আপনার টাইপ 2 ডায়াবেটিসটাই আমাদের এখানে কমন। তবে এই যত প্রকারই হোক না কেন, সব কথার মূল কথা হচ্ছে সুগার দীর্ঘমেয়াদে স্বাভাবিক মাত্রার চেয়ে বেড়ে যাওয়াটা, এটাই হচ্ছে ডায়াবেটিসের মূল জিনিস। স্যার আমরা এখন এই যারা অনেকেই ডায়াবেটিস নিয়ে ভুগছেন, তো সামনে ঈদের ডায়াবেটিস রোগীদের জন্য একটা মানে কঠিন একটা সময়। তো ঈদের সময় ডায়াবেটিস রোগীদের খাবার নিয়ন্ত্রণ কেন বেশি গুরুত্বপূর্ণ? এটা স্যার যদি আপনি একটু বলেন। এটা একটা খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। যেহেতু ডায়াবেটিস একটা লাইফস্টাইল রিলেটেড ডিজিজ, সুতরাং স্বাভাবিক স্বাস্থ্যকর লাইফস্টাইলে কোনো ধরনের ব্যত্যয় ঘটলে অবশ্যই ডায়াবেটিসের উপরে তার একটা বিরূপ প্রভাব পড়ে। আমরা একটু আগেই বলেছি যে স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস এবং নিয়মিত ব্যায়ামে আমরা অনেকাংশে ডায়াবেটিস নিয়ন্ত্রণ করতে পারি। বাকিটা ঔষধ বা ইনসুলিনের মাধ্যমে। তো এই স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস এবং নিয়মিত ব্যায়ামের ব্যত্যয় ঘটতে পারে ঈদের এই যে ছুটিতে। আমরা অনেকেই আমাদের যে স্বাভাবিক যে জীবনযাত্রা, এটা থেকে বিচ্যুত হই। এবং ঈদের আনন্দ, ঈদ মানেই আনন্দ, ঈদ মানেই উৎসব। তো উৎসব করতে গিয়ে আমরা অনেক সময় আ খাদ্যাভ্যাসে এবং আমাদের ঘুমে, আমাদের আচার-আচরণে, আমাদের লাইফস্টাইলে একটা পরিবর্তন আসে। তো এই পরিবর্তনের কারণে ডায়াবেটিস কিন্তু অনিয়ন্ত্রিত হয়ে যেতে পারে। এমনকি অনেকের ক্ষেত্রে ঔষধ বা ইনসুলিন সমন্বয় না করার কারণে অনেক কমেও যেতে পারে। পাশাপাশি ডায়াবেটিস জনিত জটিলতা হয়ে ইমার্জেন্সি নিয়ে হাসপাতালেও ভর্তি হওয়া লাগতে পারে। তো যেহেতু ডায়াবেটিসে রক্তের সুগার বেড়ে যায়, সুতরাং ঈদের আনন্দের মধ্যে আমরা যেহেতু একটা আমাদের প্রবণতা হচ্ছে মিষ্টি জাতীয় খাবার, বিশেষ করে আ আ সেমাই, ফিরনি, পায়েস, মিষ্টি ইত্যাদি আমরা ঈদের সময় কম বেশি খেয়ে থাকি। পাশাপাশি এটা যেহেতু আ উ কুরবানির ঈদ, এখানে গরু, খাসি, আ তারপরে ভেড়াসহ নানা ধরনের পশু জবাই হবে এবং আমরা উপভোগ করব। কিন্তু আমাদেরকে এই খাদ্যাভ্যাসের ব্যাপারে সতর্ক থাকতে হবে, বিশেষ করে ঈদের দিনে। কারণ আমাদের খাদ্যাভ্যাসের মধ্যে এমন কোনো কিছু করা যাবে না যেটা ডায়াবেটিস নিয়ন্ত্রণকে ব্যাহত করে। আ ব আমরা বলি যে ডায়াবেটিস রোগী অন্য ৮-১০ দিনের মতোই স্বাভাবিক খাবারে অভ্যস্ত থাকবেন। তবে এখানে গরু আম বা ছাগল বা অন্যান্য পশু আ গোস্ত খেতে কোনো বাধা নেই। তবে পরিমিত পরিমাণে হতে হবে। পাশাপাশি আমরা মিষ্টি জাতীয় খাবারটাকে ডিসকারেজ করব। বিশেষ করে যদি খেতেই হয়, তাদের ক্ষেত্রে আমরা বলি যে মিষ্টি, পায়েস, ফিরনি ইত্যাদি খেতে পারবেন, সেমাই। যাদের হচ্ছে সুনিয়ন্ত্রিত ডায়াবেটিস আছে, হ্যাঁ? দীর্ঘদিন ধরে ডায়াবেটিসটা সুনিয়ন্ত্রিত, ৩ মাসের ডায়াবেটিসের গড় 6.5 বা 7% এ আছে। খালি পেটে ৫ থেকে ৬, ভরা পেটে ৭ থেকে ৮ মিলিমোল পার লিটারে থাকে। তাদের ক্ষেত্রে আমরা বলি যে অল্প পরিমাণ মিষ্টি জাতীয় খাবার দ্রব্য গ্রহণ করতে পারেন। আ তবে এর বিকল্প হিসেবে আমরা বলি যে এখানে যেন চিনি মিষ্টি, একটু মধু বা গুড় কম দেওয়া হয়, অথবা এর বিকল্প হিসেবে আমরা আর্টিফিশিয়াল সুয়েটেনার হিসেবে অ্যাসপারটেম, সুক্রালোজ ইত্যাদি ইউজ করতে পারি। তবে সেমাই, পায়েস রান্নার ক্ষেত্রে এটা রান্না করার পর ওই আর্টিফিশিয়াল সুয়েটেনারটা এড করতে হয়। আদারওয়াইজ এটা কিন্তু এটার এফিকেসিটা নষ্ট হয়ে যাবে। মিষ্টির যে টেস্ট ওটা থাকবে না। এই পাশাপাশি যাদের ডায়াবেটিস অনিয়ন্ত্রণে আছে তাদের কিন্তু এই মিষ্টি জাতীয় খাবার আ পরিহার করা উচিত। স্যার আমরা নিষেধের কথা এগুলো আমরা স্যার বেশি বলি। তো স্যার এরকম বলা যায় যে খাবারগুলো নিশ্চিন্তে আমরা খেলেও আমাদের ডায়াবেটিসের কোনো প্রভাব পড়বে না। অবশ্যই, এরকম? অবশ্যই। আমরা অল্প পরিমাণ মিষ্টি বা সেমাই জাতীয় খাবার খাবো যাদের নিয়ন্ত্রণে আছে। পাশাপাশি আমরা যেহেতু উত উম আ কুরবানির ঈদ, এখানে অতি ভোজন বা অতিরিক্ত খাওয়ার একটা প্রবণতা থাকে। বিশেষ করে প্রোটিন জাতীয় খাবার, আ চর্বি জাতীয় খাবার এবং ভাজাপোড়া ইত্যাদি। তো এই জিনিসগুলো মাথায় রেখে আমরা যদি এমনভাবে সাজাই যে একজন ডায়াবেটিসে আক্রান্ত ব্যক্তি ঈদের দিন অন্য ৮-১০ দিনের মতোই স্বাভাবিক খাবার খাবেন। অর্থাৎ ৩ বেলার খাবারটা ৬ বেলা ভাগ করে খাবেন, সময় মতো খাবেন এবং পরিমাণ মতো খাবেন এবং কোনো বেলার খাবার বাদ দিবেন না। আ বিশেষ করে আমরা যদি বলি সকালে ৮ঃ০০ থেকে ৮ঃ৩০ টায় সকালের নাস্তা সেরে ফেলতে হবে। এখানে লাল আটা রুটি বা লাল চালের আ ভাত বা ওটস ইত্যাদি একটা সুনির্দিষ্ট পরিমাণে আ ওজন, উচ্চতা, বয়স ভেদে এবং গ্রুপ ভেদে খেতে পারবেন। সাথে সবজি, এ বিশেষ করে পাঁচমিশালি সবজি এবং একটা সিদ্ধ ডিম খেতে পারেন। সকালে আ চা বা কফি চিনি ছাড়া খেতে পারবেন। ১০টা ১১টার দিকে আপনি সালাদ খেতে পারেন।
সকালে একটা রুটি অথবা সবজির সাথে মিক্স করে খেতে পারেন। ৮-১০ পিস কাঠবাদাম খেতে পারেন, কাজু বাদাম খেতে পারেন, কচি ডাব খেতে পারেন। একেক দিন একেক আইটেম খেতে পারেন। টক ফল খেতে পারেন। তারপর হচ্ছে আপনি স্যুপ খেতে পারেন। পাশাপাশি ঈদের দিনে যেহেতু আমাদের কুরবানি এবং এখানে আ কুরবানির পর অতি ভোজনের একটা ব্যাপার থাকে। এই বিষয়টি মাথায় রেখে একজন ডায়াবেটিসে আক্রান্ত ব্যক্তি তার অন্যান্য শারীরিক কন্ডিশন যদি থাকে যেমন হার্টের রোগ, আ তারপরে কিডনির রোগ ইত্যাদি যদি থাকে তাহলে সীমিত পরিমাণে উনি আ তা ভক্ষণ করতে পারবেন। তবে সুস্থ স্বাভাবিক আ এবং ডায়াবেটিস নিয়ন্ত্রণে আছে এরকম ব্যক্তি স্বাভাবিক পরিমাণ আ কুরবানির আ গোস্ত উপভোগ করতে পারবেন। হ্যাঁ? তবে পরিমাণের যেন বেশি না হয়। স্যার পাশাপাশি আ আমরা বিকেলের যে নাস্তা বা স্ন্যাকস সেটা আ খাবো। আ তবে আ খাবারের ক্ষেত্রে যেটা এনশিওর করতে হবে, বেশি পরিমাণে সালাদ আগে খেতে হবে, যেন পেট আগেই ভরে যায় এবং হচ্ছে আপনার ভোজনের যে ব্যাপারটি, অতিরিক্ত যে খাবারের চাহিদা সেটা যেন না আসে এবং অতিরিক্ত খাওয়ার কারণে যে জটিলতা তৈরি হতে পারে সেই জিনিসগুলো যেন আমাদের মাথায় থাকে। আর পাশাপাশি আমরা পানীয় হিসেবে সফট ড্রিংকস বা কোল্ড ড্রিংকস ইত্যাদি না খেয়ে আমরা নরমাল যে পানি সেটা বেশি করে পান করতে পারি। পাশাপাশি আমরা কচি ডাব খেতে পারি যেটাতে চিনি বা মিষ্টি নাই। যেটা টক ডাব বলি আমরা। হুম। তারপর আমরা মাঠা খেতে পারি, শর্ট ছাড়া দুধ খেতে পারি। তারপরে লেবুর পানি খেতে পারি ইত্যাদি, ইত্যাদি। পাশাপাশি সময় এবং পরিমাণটা মেইনটেইন করা এটা খুবই জরুরি। একসাথে বেশি না খেয়ে ভাগ করে খাওয়া, পরিমিত খাওয়া এবং আ অতিভোজন না করাই হচ্ছে আমাদের আসলে মূল মন্ত্র হওয়া উচিত। একই সাথে বিকেলের নাস্তা এবং রাতের খাবার সময় মতো খাওয়া এনশিওর করতে হবে। স্যার আমরা আ কোরবানির ঈদ, গরুর মাংস নিয়ে আপনি একটা কথা বলছিলেন। তবে স্যার এই গরুর মাংস খাওয়ার ক্ষেত্রে কি ধরনের সতর্কতা স্যার আমাদের অবলম্বন করা প্রয়োজন? যেহেতু এটা কোরবানির ঈদ, আ কোরবানির ঈদে গরুই হচ্ছে আসলে একটা প্রধান আকর্ষণ বা অন্যান্য পশু। তো আ আমরা ডায়াবেটিসে আক্রান্ত ব্যক্তিদের ক্ষেত্রে যারা সুস্থ স্বাভাবিক আ এবং সুনিয়ন্ত্রিত ডায়াবেটিস আছে তাদের ক্ষেত্রে আমরা বলি, আপনি পরিমিত পরিমাণে গরুর গোস্ত খাবেন। তবে ভাগ করে গরুর আ গোস্ত প্রসেসিং থেকে শুরু করে খাওয়া পর্যন্ত আমাদের যদি কতগুলো নিয়ম ফলো করি, তাহলে আশা করা যায় আমাদের আমরা সুস্থ স্বাভাবিক থাকতে পারবো। বিশেষ করে গরুর গোস্ত কাটার সময় আ আমরা যদি চর্বিটা আলাদা করে আ সরিয়ে ফেলি, তার পাশাপাশি আমরা গরুর আম এমন মাংস আমরা চুজ করব যেটা হচ্ছে চর্বি কম। অর্থাৎ আমরা বলি যে কোমরের অংশ অথবা পিছনের রানের মাংস আমরা চুজ করতে পারি। পাশাপাশি মাংসের টুকরোটা ছোট করতে পারি। এর পাশাপাশি দৃশ্যমান যে চর্বি আছে এটা আগে থেকেই সরায় ফেলতে পারি। এবং রান্নার সময় আমরা আ উম রুগীদের কথা চিন্তা করে আমরা ১ম এ গোস্ত সিদ্ধ করে উপরের পানিতে যে চর্বির একটা লেয়ার থাকে বা স্তর থাকে, এই স্তরটাকে আমরা চামচ দিয়ে ফেলে দিতে পারি। পাশাপাশি আমরা চর্বি কমানোর জন্য আরো কিছু পন্থা অবলম্বন করতে পারি। সেটা হচ্ছে যদি আমরা কাঁচা পেঁপে, লাউ, আ তারপরে মাশরুম ইত্যাদি ইউজ করি। পাশাপাশি চর্বি কমানোর জন্য আমরা লেবু, টক দই, ভিনেগার ইউজ করতে পারি। এই কতগুলো নিয়ম মানলে আশা করা যায় আমরা উম উম কুরবানির গোশত মাংস উপভোগ করতে পারবো। পাশাপাশি আমাদের ডায়াবেটিসও নিয়ন্ত্রণে থাকবে। স্যার এবং আমরা আমাদের যেই আ অতিরিক্ত চর্বি জাতীয় খাবার বা গোস্ত খাওয়ার কারণে যেই ধরনের জটিলতা হওয়ার সম্ভাবনা থাকতো সেটা আশা করা যায় হবে না। স্যার আমরা মাংস খাওয়ার পরেই একটা জিনিস আমরা সবচেয়ে বেশি খাই সেটা হলো কোল্ড ড্রিংকস। 7 আপ, কোকা-কোলা বা বিভিন্ন কোম্পানির পানীয় আমরা খেয়ে থাকি। তো এই ক্ষেত্রে এই অতিরিক্ত কোমল পানীয় বা বাজারের যে জুস যে ধরনের জিনিসগুলো রয়েছে, মাংস খাওয়ার পরে আমরা যে কোল্ড ড্রিংকস গুলো খেয়ে থাকি, এটা আসলে খাওয়া ঠিক কিনা বা এটা আমাদের কি ক্ষতি করতে পারে? এটা শুধু ডায়াবেটিসে আক্রান্তদের ক্ষেত্রেই নয়, যেকোনো সুস্থ স্বাভাবিক মানুষের জন্যই এই কোল্ড ড্রিংকস আসলে একটা ক্ষতিকারক আ দ্রব্য এবং এটা অবশ্যই এভয়েড করা উচিত। এটা হাই এনার্জি ডেন্স ফুড বা সফট ড্রিংকস এগুলোতে উচ্চ মাত্রায় ক্যালোরি থাকে এবং এই ক্যালোরি
এবং এখানেও আমাদের দেশে যেগুলো পাওয়া যায় সেগুলোতে আসলে বিষাক্ত কেমিক্যালও থাকে। ফলে এগুলো খাওয়া অবশ্যই নিরাপদ না, বরং এগুলো ডায়াবেটিস সহ অন্যান্য হরমোনের রোগের ঝুঁকি বাড়ায়। বিশেষ করে যারা ডায়াবেটিসে আক্রান্ত তাদের ক্ষেত্রে এই কোল্ড ড্রিঙ্কস কিন্তু সুগারের মাত্রা অনেকাংশে বাড়িয়ে দিতে পারে, এমনকি ইমার্জেন্সি অবস্থায় হাসপাতালে ভর্তি হওয়া লাগতে পারে। সুতরাং কোল্ড ড্রিঙ্কসের বিকল্প হিসেবে আমরা হেলদি সালাদ বা আমরা ইয়ে ডেজার্ট চুজ করতে পারি। যেমন শসা, ক্ষীরা, টমেটো, গাজর, ক্যাপসিকাম, বাদাম ইত্যাদি আমরা খেতে পারি। তারপর লেবুর পানি খেতে পারি, আ ডাবের পানি খেতে পারি, কচি ডাবের পানি। আ তারপরে আমরা খেতে পারি, মাঠা খেতে পারি, ইত্যাদি, ইত্যাদি খেতে পারি। স্যার, আমরা এই ঈদের মধ্যে দেখা যায় যে অনেকেই খাবারের সময় একটা পরিবর্তন হয়ে যায়। একটা নির্দিষ্ট সময় আমি যখন ঢাকায় থাকি বা অফিসে থাকি একটা নির্দিষ্ট সময় খাবার খেতে পারি। কিন্তু আমি যখন ঢাকার বাইরে যাই বা বাসায় যাই বিভিন্ন সময় ঘোরাঘুরিতে খাবারের টাইম টেবিলটা একটু চেঞ্জ হয়। এতে কি শরীরের কোনো ক্ষতি হতে অ পারে কিনা বা অবশ্যই ডায়াবেটিসে আক্রান্ত ব্যক্তির প্রধান আ কোন ডায়াবেটিস সুনিয়ন্ত্রণে রাখার প্রধান আ ব হচ্ছে খাদ্যে এবং জীবনযাত্রায় শৃঙ্খলা। তো মূল মন্ত্র হচ্ছে খাদ্যে এবং জীবনযাত্রায় শৃঙ্খলা। তো এই খাদ্যের শৃঙ্খলা নষ্ট হয়ে গেলে এবং যদি সময় মতো পরিমাণ মতো আমরা খাবার গ্রহণ না করি এবং ঔষধ বা ইনসুলিন গ্রহণ না করি তাহলে কিন্তু আ সুগার ফ্লাকচুয়েট করতে পারে। কখনো সুগার বেড়েও যেতে পারে, আবার কখনো সুগার কমেও যেতে পারে। তো সময়, জ্ঞান এবং সময়ের খাবারের পরিমাণ এবং মেনু ঠিক রাখাটা খুবই জরুরি। সময় মতো খেলে, পরিমাণ মতো খেলে আপ ডায়াবেটিস খুবই সুনিয়ন্ত্রণে থাকে। সুনিয়ন্ত্রিত থাকে এটা আমাদের অভিজ্ঞতায় প্রমাণিত। বিশেষ করে আমি একটু আগে বললাম যে ডায়াবেটিসে আক্রান্ত ব্যক্তি ৩ টি প্রধান খাবার এবং ৩ টি স্ন্যাকস গ্রহণ করবেন। এর ফলে সুবিধা হচ্ছে যখন উনি সময় মতো এবং পরিমাণ মতো খাবার খাবেন, দীর্ঘক্ষণ না খেয়ে থাকার কারণে যে সুগার অনেক সময় কমে যায় সেটি হবে না। পাশাপাশি আ আ ৩ টি মূল খাবারের মাঝখানে একটি স্ন্যাকস খাওয়ার কারণে সুগার ডাউন হয়ে যাওয়াটা বা হাইপোগ্লাইসেমিয়া হওয়ার প্রবণতাটা কমবে। অপরদিকে এই মূল খাবারের ২ ঘন্টা বা ১.৫ ঘন্টা আগে একটি স্ন্যাকস গ্রহণ করাতে মূল খাবারের যে প্রতি যে একটা ঝোঁক বা বেশি খাওয়ার যে প্রবণতা সেটা কমে আসবে। ফলে একটা ব্যক্তির খালি পেটে যে আমাদের সুগারের টার্গেট যে ৫, ৬, ৭ রাখা, ভরা পেটে যে ১০ এর নিচে রাখা, এই টার্গেটটা আমরা অ্যাচিভ করতে পারবো এবং ৮-১০ জন আ সুস্থ স্বাভাবিক মানুষের মতোই জীবনযাপন করতে পারবো। স্যার, আপনি বলতেছিলেন যে হাইপোগ্লাইসেমিয়া হতে পারে বা এই হলে এটার কি লক্ষণ দেখা দিতে পারে? আর হাইপোগ্লাইসেমি জিনিসটা কি? হাইপোগ্লাইসেমিয়া হচ্ছে একটা মেডিকেল ইমার্জেন্সি। আ এটা হচ্ছে হাইপোগ্লাইসেমিয়া আমরা বলি, এটাকে অন্য নামে বলি যে সুগার নীল হয়ে যাওয়া বা সুগার কমে যাওয়া। তো হাইপোগ্লাইসেমিয়া হলে আ রোগীর নানা ধরনের শরীরে প্রতিক্রিয়া হয়। কখন আমরা হাইপোগ্লাইসেমিয়া বলব? যখন কোনো একটা ডায়াবেটিসে আক্রান্ত ব্যক্তির রক্তের সুগার ৪ মিলিমোল পার লিটারের নিচে নেমে যায়, তখন শরীরে নানা ধরনের প্রতিক্রিয়া হয়। এটাকে আমরা হাইপোগ্লাইসেমিয়া বলি। এই হাইপোগ্লাইসেমিয়া যেহেতু এটা একটা মেডিকেল ইমার্জেন্সি, সুতরাং এই হাইপোগ্লাইসেমিয়া সম্পর্কে রোগী এবং রোগীর আত্মীয়স্বজন, কলিগ, পাড়া প্রতিবেশী সবাইকে কম বেশি জানা থাকা উচিত। কি, কি লক্ষণ হলে আমরা আ এই ব্যক্তি হাইপোগ্লাইসেমিয়াতে ভুগছেন বা আক্রান্ত হয়েছেন বলে আমরা ধরে নিব এবং সেই অনুযায়ী আমরা ব্যবস্থা নিতে পারবো। সেটা হচ্ছে যে, যদি কোনো ব্যক্তি হঠাৎ করে দেখা গেল যে আ বুক ধড়ফড় করা, অতিরিক্ত ঘাম হওয়া, হাত পা কাঁপা, অস্থিরতা, আ উম তারপরে হঠাৎ করে বেশি ক্ষুধা পাওয়া, অজ্ঞান হয়ে যাওয়ার মতো অনুভূতি হওয়া, একটু পরপর আ খাবারের চাহিদা বেড়ে যাওয়া, ইত্যাদি লক্ষণ যদি থাকে এবং ক্ষেত্র বিশেষে অনেকে সঠিক সময়ে হাইপোগ্লাইসেমিয়া অ্যাড্রেস না করা হলে কিন্তু অজ্ঞানও হয়ে যেতে পারেন, এমনকি মৃত্যুও হতে পারে। সুতরাং এই হাইপোগ্লাইসেমিয়া উপসর্গ বা লক্ষণ দেখা দেওয়া মাত্র আ আমরা যারা রোগীর আশেপাশে থাকবো, অবশ্যই তাকে প্রাথমিক পর্যায়ে যেটা করা উচিত সেটা হচ্ছে আশেপাশে যাই থাকুক না কেন, চিনি, মিষ্টি, সুগারি জাতীয় খাবার যেটা কিনা অন্য সময় নিষেধ, ওই খাবারটাই তাকে দিতে হবে। এবং বিশেষ করে আমরা বলি যে ৩ থেকে ৪ চা চামচ চিনি গুলে খাওয়ানো। তারপর হচ্ছে মধু বা মিষ্টির সিরাপ ইত্যাদি সাথে যেটি পাওয়া যায়। এমনকি রোগী যদি বাহিরে থাকেন, যানবাহনে থাকেন, তাহলে আশেপাশে মিষ্টির দোকানে জুস পাওয়া যায়, মিষ্টি পাওয়া যায়, যেকোনো কোল্ড ড্রিংকস পাওয়া যায়। ওই মুহূর্তে তার এটাই হচ্ছে লাইফ সেভিং ব্যবস্থা। পাশাপাশি রোগী যদি আ উম পাশা রোগীর পাশে যদি ডায়াবেটিসের গ্লুকোমিটার যেটাকে বলি আমরা সুগার মাপি, ওই মেশিনটা যদি থাকে,
তাহলে সাথে সাথে সুগারটা মেপে আমরা জানতে পারি যে হাইপোগ্লাইসেমিয়া হয়েছে কিনা। যদি এটা কাছে না থাকে তাহলে ইমিডিয়েটলি তাকে লাইফ সেভিং হিসেবে এই খাবারগুলো দিতে হবে। এবং প্রতি 15 মিনিট পর পর যতক্ষণ না সুগারটা একটা নিরাপদ লেভেলে পৌঁছাবে, আহ, আমরা বলি 5.6 বা তার উপরে পৌঁছাবে, ততক্ষণ পর্যন্ত এরকম প্রতি 15 মিনিট পর পর এই প্রসিডিউর অবলম্বন করতে হবে। আর যদি রুগীটি অজ্ঞান হয়ে যায় তাহলে মুখে কোনো কিছু না খাওয়ানোর চেষ্টা করে রুগীকে শোয়াই দিয়ে এবং রুগীকে কাট করে দিতে হবে। তারপরে মুখে কোনো কিছু দেওয়ার চেষ্টা না করে ইমিডিয়েটলি হাসপাতালে ভর্তি করে গ্লুকোজ স্যালাইনের ব্যবস্থা করতে হবে। এবং এই হাইপোগ্লাইসেমিয়া যেন না হয় আমাদেরকে কতগুলো মেজার নিতে হবে। ১ নম্বর হচ্ছে ইনসুলিন বা ঔষধ গ্রহণের পর খাবার খেতে দেরি করা যাবে না। কম পরিমাণ খাবার খাওয়া যাবে না, অথবা আ উম না খাওয়া যাবে না। অনেকে ইনসুলিন বা ওষুধ নিয়ে হাঁটতে যায় বা হচ্ছে সাংসারিক কাজ কারবারে ব্যস্ত থাকে। ঠিক সময় মতো পরিমাণ মতো যে খাবারটা এনশিওর করার কথা বা খাওয়ার কথা ওটা না খাওয়ার কারণে কিন্তু তার এই ভুলের জন্যই হাইপো হচ্ছে। অথবা ডায়রিয়া হতে পারে, আ ব তারপরে বমি হতে পারে। বমির কারণে সে উনি ইনসুলিন বা ট্যাবলেট নিয়েছেন ঠিকই কিন্তু সেই পরিমাণ খেতে পারেননি বা খাবার বের হয়ে গেছে। সেটাও একটা কারণ হতে পারে। এজন্য ওষুধ কাস্টমাইজ করা লাগতে পারে। ওষুধের মাত্রা এবং সমন্বয় করা লাগতে পারে। এবং আ পাশাপাশি তার কোনো কিডনি রোগ আছে কিনা, থাইরয়েডের রোগ আছে কিনা সেটাও দেখতে হবে। এবং অ্যাডরিনাল ইনসাফিসিয়েন্সি নামে একটা রোগ আছে। ওই রোগেও কিন্তু এরকম ফ্রিকোয়েন্টলি হাইপো হয়ে যেতে পারে। তো হাইপোগ্লাইসেমিয়া প্রতিরোধে আমাদেরকে আ সময় মতো এবং পরিমাণ মতো খাবার এনশিওর করা, ওষুধ বা ইনসুলিনের প্রয়োজনের মাত্রা সমন্বয় করাটাও জরুরি। স্যার, আমরা ঈদের ছুটিতে যখন আমরা বাড়িতে যাব তখন আমাদের বিশেষ করে যারা আমাদের ঘুমের অভ্যাস রয়েছে, হয়তো কর্মস্থলে ঢাকায় থাকে, আমাদের ঘুমের সুযোগ থাকে না, কিন্তু ছুটিতে আমরা অনেক বেশি ঘুমাই। আবার এক ধরনের যে আমরা বাড়িতে যে দেখা গেল যে আমি আমার ঘুমের কোনো সুযোগই থাকে না। ঠিক আছে? ২ ধরনের সমস্যাই হয়। যে অতি ঘুম অথবা ঘুম শূন্যতা বা অনেক রাত জাগা। এই জিনিসগুলো ঈদের ছুটিতে অনেকেরই হয় ডায়াবেটিক। এই ক্ষেত্রে আমার ডায়াবেটিসের কোনো বা আমাদের কোনো সমস্যা হতে পারে কিনা? কি পরামর্শ আপনার? অবশ্যই ডায়াবেটিসে যারা আক্রান্ত তাদের শুধু ডায়াবেটিসে আক্রান্ত বলে না, সাধারণ আমাদের যারা ডায়াবেটিসে আক্রান্ত না তাদের ক্ষেত্রেও ঘুম একটি মহান আল্লাহ তাআলার বিশাল নিয়ামত। সম সময় মতো ঘুমানো এবং কোয়ালিটি স্লিপ এটা খুবই ইম্পোর্টেন্ট ইস্যু। আ একজন সুস্থ স্বাভাবিক ব্যক্তির দৈনিক ৭ থেকে ৮ ঘন্টা এবং রাতে ঘুমানোটা খুবই জরুরি। তো কোনো কারণে এটা হোক উৎসব বা অনুষ্ঠান বা যাত্রাপথ, ঘুমের ব্যত্যয় ঘটলে নানা ধরনের শারীরিক প্রতিক্রিয়া হতে পারে। আমরা বলি যে বায়োলজিক্যাল ক্লক, এই বায়োলজিক্যাল ক্লকটা চেঞ্জ হয়ে যায় এবং আমাদের যে স্ট্রেস হরমোন, এই দেরি করে ঘুমানো বা অনিয়মিত ঘুমানো বা আন এ ঘুমের মধ্যে যদি ইন্টারাপশন হয়, তাহলে কিন্তু আমাদের স্ট্রেস হরমোন কর্টিসল বেড়ে যায়। এই কর্টিসল বেড়ে গিয়ে আমাদের সুগারের মাত্রা বাড়িয়ে দিতে পারে। পাশাপাশি এই অ অসময়ে ঘুম বা কম ঘুম বা দেরি করে ঘুমানোতে আমাদের ইনসুলিন রেজিস্ট্যান্স হতে পারে। ইনসুলিন রেজিস্ট্যান্স যদি বেড়ে যায় তাহলে ডায়াবেটিস নিয়ন্ত্রণটা আ সম্ভবপর হয় না বা সুনিয়ন্ত্রিত হয় না। এজন্য সময় মতো ঘুমানোটা এবং স্যার, আনইন্টারাপ্টেড স্লিপ এটা খুবই জরুরি বিষয়। তাহলে পরিমাণ মতো ঘুমাতে হবে, পরিমাণ মতো জাগতে হবে। যাক, মানে যেন আর্লি টু বেড, আর্লি টু রাইজ আমরা বলি। রাইট, রাইট। স্যার, ইনসুলিন ব্যবহারকারীর সময় খাবার এবং এই ওষুধ মানে একটা সমন্বয়ের কথা বলছিলেন। স্যার, এটা কিভাবে করবে এই সময়টার মধ্যে? হ্যাঁ, ডায়াবেটিস আক্রান্ত ব্যক্তি তার জানা থাকা উচিত তাকে যেই তার ট্রিটিং ফিজিশিয়ান যেই ঔষধ প্রেসক্রাইব করেছেন ওই প্রেসক্রাইব উনি নিয়মিত গ্রহণ করবেন এবং কোন ঔষধে হাইপোগ্লাইসেমিয়ার ঝুঁকি বেড়ে যায় এই জিনিসটা উনি মাথায় রাখবেন। এবং ওই ঔষধ বা ইনসুলিন গ্রহণের পর সুনির্দিষ্ট ঔষধ বা ইনসুলিনের কিন্তু একটা নির্দিষ্ট সময় পরে খাবার গ্রহণ করতে হয়। এই জিনিসে যেন কোনো হেরফের না হয়। তো ১ম কথা হচ্ছে যে সময়টা আ উম মেইনটেইন করা। দ্বিতীয়ত পরিমাণটা। আমি যে পরিমাণ ট্যাবলেট বা ওষুধ গ্রহণ করেছি, ওই অনুযায়ী আমাকে অবশ্যই ঠিক আ ওটাকে নিউট্রালাইজ করার জন্য বা ওটাকে আ স স্বাভাবিক রাখার জন্য সুগারটাকে ঠিক সেই পরিমাণ খাবার আমার মেনুতে থাকতে হবে। আজকে বেশি খেলাম, কালকে কম খেলাম। তাহলে হচ্ছে একদিন বেশি থাকবে, একদিন কম থাকবে সুগার। ফলে আমাদের সুনিয়ন্ত্রিত ডায়াবেটিস আসবে না। আ তো সময় জ্ঞানটা থাকতে হবে, পরিমাণ ঠিক রাখতে হবে। প্রয়োজনে মেনু চেঞ্জ হতে পারে। কিন্তু কোন খাবারে ডায়াবেটিস বাড়ে, কোন খাবারে ডায়াবেটিস কমে এই জিনিসটা আমাকে জানতে হবে এবং মানতে হবে। সময় এবং আ খাবারের যেই মেনু
এবং পরিমাণ, এই ৩ টা জিনিস ঠিক থাকলে আশা করা যায় একজন ব্যক্তির ডায়াবেটিস সুনিয়ন্ত্রিত থাকবে। পাশাপাশি ডায়াবেটিস আক্রান্ত ব্যক্তির কিন্তু আ ব্যায়াম খুব জরুরি একটা বিষয়। অ্যা খাদ্যাভ্যাসের পাশাপাশি সঠিক সময়ে ওষুধ গ্রহণের পাশাপাশি ব্যায়াম এও গুরুত্ব দিতে হবে। ব্যায়ামটা স্যার কিভাবে হতে পারে স্যার এই ঈদের ছুটির মধ্যে? হ্যাঁ, ঈদের ছুটিতে ও যদিও আমাদের লাইফস্টাইলে একটু পরিবর্তন হয়, কিন্তু সচেতন লোক মাত্রই আ তার ডায়াবেটিসের কথা চিন্তা করে, স্বাস্থ্যের কথা চিন্তা করে আ ব্যায়াম অবশ্যই বাদ দিবেন না। কারণ ব্যায়ামের মাধ্যমে কিন্তু ডায়াবেটিস সুনিয়ন্ত্রিত থাকে। চর্বি, উচ্চ রক্তচাপ এবং আ আপনার ওজন নিয়ন্ত্রণে থাকে, মানসিকভাবে চাঙ্গা থাকে এবং আমাদের মাংসপেশি এবং জয়েন্ট সবল থাকে। এবং আ আমাদের কর্মদক্ষতাও কর্মক্ষমতা বাড়ে। ফলে ব্যায়াম ডায়াবেটিস থাকুক বা না থাকুক, একটা সুস্থ স্বাভাবিক মানুষের এই ব্যায়ামটা খুবই জরুরি। আর যাদের ডায়াবেটিস আছে তাদের ব্যায়াম আরো বেশি উপকারী এইজন্য যে এটা আ তার ডায়াবেটিস নিয়ন্ত্রণের পাশাপাশি ডায়াবেটিস জনিত যে জটিলতা প্রতিরোধে সহায়ক হয়। তো ব্যায়ামের ক্ষেত্রে আমরা বলি যে খুব বেশি আ ও খালি পেটে কিংবা খুব বেশি ভরা পেটে ব্যায়াম না করতে বলি। পাশাপাশি ভর দুপুরে বা ঝড় বৃষ্টিতে বা তীব্র ঠান্ডায়ও আমরা ব্যায়াম করতে না বলি। একজন ব্যক্তি আ তার সুবিধাজনক সময়ে সকালে অথবা বিকালে ব্যায়াম করবেন। সপ্তাহে অন্তত ৫ দিন আ ৩০ থেকে ৪৫ মিনিট ব্যায়াম করতে হবে। তো ব্যায়ামের ক্ষেত্রে আমরা বলে থাকি যে মাঝেমধ্যে সকালে ব্যায়াম করতে যাওয়ার আগে যদি সুগারটা একটু মেপে নেন এবং সুগার যদি ৫ থেকে ৬ থাকে খালি পেটে, তাহলে আ হালকা কিছু খেয়ে বের হওয়া ভালো। যেমন ২ টো বিস্কিট হতে পারে, ডায়াবেটিসের বিস্কিট বা 1 স্লাইস ব্রাউন পাউরুটি হতে পারে। আ উম এবং রুগীর তার ইয়েতে সাথে চকলেট, ক্যান্ডি ইত্যাদি জাতীয় রাখতে পারেন। যেন ব্যায়ামের কারণে যদি কোনো কারণে সুগার ফল করে ইমিডিয়েটলি যেন ব্যবস্থা নিতে পারেন। আর ব্যায়ামের ক্ষেত্রে আমরা বলি যে ১ম এ ৫ থেকে ১০ মিনিট হালকা হাঁটাচলা করা, তারপরে একটু উম মাসলের জয়েন্টের মুভমেন্টসের ব্যায়াম করা, তারপরে ৩০ মিনিট টানা আ দ্রুতগতিতে হাঁটা। দ্রুতগতিতে হাঁটা এরকম হবে যে যেন শ্বাস-প্রশ্বাসটা দ্রুত হয় এবং রুগীর একটু গরম বা তাপ অনুভূত হয় শরীরে এবং একটু হালকা ঘাম হওয়া। এই ধরনের ব্রিস্ক ওয়াকিং যেটাকে বলি, অর্থাৎ প্রতি মিনিটে যদি ১০০ স্টেপস আমরা হাঁটি, তাহলে সেই শর্তটা পূরণ হয়। আ আ এ এ এটা করতে হবে এবং আ ব্যায়ামের ক্ষেত্রে আরো একটি বিষয় জানা জরুরি যে, অসুস্থতাকালীন সময়ে যদি খুব বেশি অনিয়ন্ত্রিত ডায়াবেটিস থাকে, রোগীর যদি হার্ট ফেইলিউর থাকে, কিডনি রোগ থাকে, রোগীর যদি স্ট্রোক থাকে আ এবং আ আ আরো অন্যান্য যদি কোমরবিড কন্ডিশন থাকে যার কারণে এই মুহূর্তে তার ব্যায়াম করলে ক্ষতি হতে পারে। ঠিক ওই সময়টাতে সাময়িক সময়ের জন্য তাকে ব্যায়াম বন্ধ রাখতে হতে পারে। বন্ধ রাখাই উচিত। এবং আ যেই ডক্টরের অধীনে উনি আছেন তার পরামর্শক্রমে ব্যায়াম শুরু করা উচিত। স্যার আমরা অনুষ্ঠানের একদম শেষের দিকে। স্যার আমরা ঈদের লং জার্নি অনেক সময় করতে হয়। তখন আমরা অনেকের অনেক দূর-দূরান্তে যেতে হয়। তখন কি প্রস্তুতি তাকে নিতে হবে? আমি ২ টা বিষয় সেটা হলো জার্নিতে তার কি প্রস্তুতি? আর এই ১০ দিন যে ঢাকার বাইরে থাকবেন অথবা গ্রামের বাড়িতে যাবেন, একজন ডায়াবেটিক রোগীর ওষুধ বা কি প্রস্তুতি নেওয়া প্রয়োজন? জার্নি হ্যাঁ, এবং ছুটি কাটানোর সময়? একজন ডায়াবেটিসে আক্রান্ত রোগীর সাধারণত ডায়াবেটিসের পাশাপাশি অন্যান্য রোগও থাকতে পারে। বিশেষ করে উচ্চ রক্তচাপ, কিডনি রোগ, আ ফ্যাটি লিভার, পাশাপাশি তার অ্যাসিডিটিও থাকতে পারে। তো প্রয়োজনীয় যে গুরুত্বপূর্ণ ঔষধ যেমন ডায়াবেটিসের জন্য অনেকে লং জার্নিতে ইনসুলিন নেওয়া বন্ধ করে দেন, ওষুধ খাওয়া বন্ধ করে দেন। ফলে ডায়াবেটিক হাইপারগ্লাইসেমিয়া বা সুগার বেড়ে গিয়ে ইমার্জেন্সি হতে পারে। এই জিনিসটি যেন না হয়। আপনি যেখানেই থাকুন না কেন, আপনি আপনার সময় মতো নাস্তা সেরে ফেলবেন বা খাবার যেটা যে টাইমে আসবে ওইটা খাবেন। ওষুধ তার আগে বা পরে যেটা থাকবে সেটা গ্রহণ করবেন। তার পাশাপাশি আপনার প্রয়োজনীয় যেমন হার্টের ঔষধ, আ ইকোস্প্রিন জাতীয় ঔষধ, চর্বির ঔষধ, আ স্টেটিন জাতীয় ঔষধ, ডায়াবেটিসের ঔষধ বা ইনসুলিন ইত্যাদি বহন করবেন। ইনসুলিনের ক্ষেত্রে আমরা বলি আ ভ্যানিটি ব্যাগে বা ঠান্ডা এবং শুষ্ক স্থানে রাখবেন যাত্রাপথে, যেন এটাতে মানে অতিরিক্ত তাপে বা রোদের কারণে এটা নষ্ট না হয়ে যায়। সেই বিষয়টি খেয়াল রাখা জরুরি। পাশাপাশি আ আ অ্যান্টি আলসারেন্ট জাতীয় ঔষধ, আ প্রোটিন পাম্প ইনহিবিটর আমরা বলি, একটু গ্যাসের বড়ি, অমিজন জাতীয় ওষুধ
বমির জন্য ওটস স্যালাইন জাতীয় স্যালাইন ইত্যাদি সাথে রাখাটা ভালো। ব্যথার ওষুধ আমরা কাছে রাখতে পারি। পাশাপাশি ডায়াবেটিসে আক্রান্ত ব্যক্তির হাইপোগ্লাইসিমিয়া যেন না হয়, যাত্রাপথে কিছু বিস্কিট, ক্যান্ডি, তারপরে সফট ড্রিঙ্কস যেন ইমার্জেন্সি অবস্থায় ইউজ করা যায় সেটা রাখা যেতে পারে। তো স্যার আমরা অনেক ধন্যবাদ। আমাদের অনুষ্ঠান একদম শেষের দিকে এসে কি বলতে চান দেশের মানুষকে? সবাইকে ঈদুল আজহার শুভেচ্ছা। সবাই আমরা যাত্রাপথে নিরাপদ থাকি, সুস্থ থাকি। মহান আল্লাহর দরবারে আমরা আহ, সেটাই কামনা করি। তবে ডায়াবেটিস রোগীর ক্ষেত্রে আমরা বলবো যে ডায়াবেটিস সম্পর্কে শিক্ষা বা সচেতনতা খুবই ইম্পর্টেন্ট একটা ইস্যু। সেটা হচ্ছে যে নিয়মিত খাদ্যাভ্যাস আহ, বা স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস, নিয়মিত ব্যায়াম বা কায়িক শ্রম এবং নিয়মিত ঔষধ বা ইনসুলিন গ্রহণ করুন। পর্যাপ্ত ঘুমান, সময় মতো ঘুমান এবং আহ, আপনার স্বাস্থ্যকর যে জীবনযাত্রায় অভ্যস্ত হন। সবাইকে আহ, সুস্থ স্বাভাবিক জীবন কামনা করে এবং ডায়াবেটিসে আক্রান্ত রোগীদের প্রতি আমার অনুরোধ হচ্ছে আপনারা আহ, ডায়াবেটিস সুনিয়ন্ত্রিত রাখার জন্য যেই ৩টি মূল কাজ আপনারা সেগুলো পালন করুন। আপনারা ঈদের আনন্দ উপভোগ করুন। মিষ্টি জাতীয় খাবার পরিহার করুন কিংবা সীমিত পরিমাণ খান, বা একটু আগে আমরা যা বললাম সেই অনুযায়ী আপনি অল্প পরিমাণ গ্রহণ করতে পারেন এবং অতি ভোজন পরিহার করতে হবে। আমরা কুরবানির যেই গোশত বা মাংস খাবো, কিন্তু সেটা ভাগ ভাগ করে অল্প পরিমাণে এবং একসাথে বেশি না, প্রোভাইডেড দ্যাট সাথে পর্যাপ্ত পরিমাণে সালাদ এবং আহ, পানীয় থাকবে, যেটা কিনা দেশি আমাদের নিরাপদ পানীয় বা ড্রিঙ্কস আমরা বলি, কিন্তু অবশ্যই তা কোমল পানীয় না। আশা করা যায় আপনার ডায়াবেটিস সুনিয়ন্ত্রিত থাকবে। আমাদের যে টার্গেট, খালি পেটে ডায়াবেটিসের টার্গেট 5 থেকে 6, ভরা পেটে 7 থেকে 8, এটা বজায় রাখবেন। হ্যাঁ? আহ, এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু ধন্যবাদ আলাইকুম। স্যার। আমরা এক অফলাইনে প্রশ্ন ছিল যে ডাক্তার শাহিদুল্লাহ স্যারকে আমরা কোথায় পাবো, তার চিকিৎসা আমরা কোথায় পেতে পারি? যদি স্যার আপনার মতো করে যদি আপনি একটু বলেন স্যার। আমি সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত আছি জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে। আমাদের ইনস্টিটিউটের 210 নম্বর আউটডোরে আমি নিয়মিত বসি। পাশাপাশি আমি বৈকালিক চেম্বার করছি ইনসাফ পারাকা কিডনি এবং জেনারেল হসপিটালে। আপনারা আমাকে 7টা থেকে 4টার মধ্যে আমাদের এখানে পাবেন। আহ, পাশাপাশি আমি অনলাইনেও চিকিৎসা দিয়ে থাকি। আপনাদের যে কোনো প্রয়োজনে, যে কোনো ইস্যুতে, ডায়াবেটিস, থাইরয়েড, হরমোন সংক্রান্ত ইস্যুতে আমি আপনাদের পাশে আছি। আপনাদের সর্বোচ্চ সহযোগিতা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। স্যার অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আমরা আমাদের এই অনুষ্ঠানে আজকে 75তম পর্বে এসেছেন। ইনসাফ বারাক হাসপাতাল মানুষকে সাধারণভাবে কিছুটা জানানোর চেষ্টা করি। স্যার আমাদের অনুষ্ঠান সম্পর্কে, এই ছোট্ট আয়োজন সম্পর্কে আপনার মতামত জানতে চাই স্যার। আহ, বরাবরের মতোই ইনসাফ পারাকা পেশেন্ট ফ্রেন্ডলি হসপিটাল এবং সাধারণ মানুষের হসপিটাল। আহ, এখানে রোগী, কর্মকর্তা, কর্মচারী, ডাক্তার সবার একটা হৃদ্যতাপূর্ণ সম্পর্ক আছে। আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা দিয়ে থাকি। ইনসাফ পারাকা কিডনি অ্যান্ড জেনারেল হসপিটাল আহ, আমাদের জন্য, আমাদের দেশের জন্য একটা আশীর্বাদ। স্বল্প মূল্যে এখানে রোগীরা চিকিৎসা পাচ্ছেন। আমরা আমাদের সর্বোচ্চটা দিয়ে, সেরাটা দিয়ে আমরা রোগীদের জন্য চেষ্টা করছি। আর ইনসাফ পারাকা কর্তৃপক্ষ তাদের সীমিত সামর্থ্যের মধ্য থেকে যেভাবে রোগীদেরকে আহ, ন্যূনতম লজিস্টিকের মাধ্যমে সর্বোচ্চ সেবাটা দেওয়ার চেষ্টা করতেছে। তো আশা করি আপনারা যারা ডায়াবেটিসে আক্রান্ত, হরমোনের রোগে আক্রান্ত এবং আহ, সঠিক চিকিৎসার জন্য কোনো আস্থার জায়গা খুঁজতে চান বা আহ, পেতে চান, তাহলে আমি আমি মনে করব যে ইনসাফ পারাকা কিডনি অ্যান্ড জেনারেল হসপিটাল আপনার জন্য একটা আদর্শ প্রতিষ্ঠান। সবাইকে ধন্যবাদ। সবাইকে ধন্যবাদ। সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা। আমরা আজকের অনুষ্ঠান শেষ করছি। পরবর্তী সেশনে কোনো একজন কনসালটেন্টকে নিয়ে আমরা উপস্থিত থাকবো। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। অগ্রিম ঈদ